আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু ফুডবাজ। কলকাতার শ্বশুরের বাংলাদেশ ভ্রমণের তৃতীয় বা শেষ পর্ব, একদিনে কক্সবাজার ভ্রমণ। এই পর্বে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। একদিনে কক্সবাজারে কোন কোন জায়গাগুলো আপনারা ঘুরতে পারবেন তার বিস্তারিত বা ডিটেলস দেখানোর চেষ্টা করেছি। আজকে আমাদের জার্নিটা শুরু হবে কক্সবাজারের ডলফিন মোড় থেকে। সকাল সকাল উঠে নাস্তা সেরে সি বিচে একটু হাঁটাহাঁটি করে আমরা এই মোড়ে চলে আসছি একটা সিএনজি বা অটোরিকশা ভাড়া করতে। অনেক দামাদামি করে 800 টাকায় একটা সিএনজি ভাড়া করেছি। মেরিন ড্রাইভ আমাদেরকে ঘুরিয়ে দেখাবে, তাছাড়া আমরা যেই স্পটে নামতে চাই তা তারা দেখাবে। অটোরিকশা ভাড়া করার সময় ক্লিয়ারলি অবশ্যই বলে নেবেন কোন কোন স্পট আপনারা দেখতে চান। আমরা কিন্তু বলে নিয়েছিলাম আমরা ইনানি বিচ, হিমছড়ি ঝর্ণা, তাছাড়া প্যারাসাইলিং বা কাইকিংও করব। ডিটেলসে না বললে তারা পরবর্তীতে ঝামেলা করে, তাই বলে নেওয়ার চেষ্টা করবেন। আপনারা দেখতেই পাচ্ছেন খুবই প্রাকৃতিক মনোরম দৃশ্য। এক পাশে সমুদ্র, আরেক পাশে পাহাড়, মাঝখান দিয়ে মেরিন ড্রাইভ, আমরা সেখান দিয়ে যাচ্ছি। মানে এটা অন্যরকম একটা ফিলিংস। প্রথমে আমরা এখানে নামলাম প্যারাসাইলিং করার জন্য। আমরা কিছুটা সকালেই চলে এসেছিলাম, তাই প্যারাসেলিং এখনো শুরু হয় নাই। অনেকক্ষণ অপেক্ষা করার পর যখন প্যারাসেলিং শুরু হলো, তখন একা এত বড় সমুদ্রের মাঝে উঠতে হবে এটা দেখে শাহিন লিটারালি খুব ভয় পায়, আর সে সিদ্ধান্ত নেয় এটা করবে না। এখানে কিছুটা সময় পার করে আবার আমরা অটোতে করে চলে গেলাম ইনানি বিচের দিকে। Tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts. ইনানি বিচে এসে দেখছি এক পাশে কাইকিং করা হচ্ছে, তবে কাইকিং করলেও পানিটা এখানে অনেক কম ছিল, এই জন্য আমরা ভয় পাই নাই। এটা কিন্তু সমুদ্রে না, সমুদ্রের পাড়ের এক পাশে এরকম চরের মতো ছিল যেখানে অনেকটা পানি জমেছিল, তাই এখানেই তারা এই কাইকিং এর জন্য সেট আপ করছে। কাইকিং ঘন্টা প্রতি 200 টাকা করে নেবে, মানে একটা এরকম ছোট বোটের জন্য আপনাকে 200 টাকা দিতে হবে, 1 ঘন্টা চড়তে পারবেন। যেহেতু আমরা অটো ভাড়া করে আসছি, এতটা সময় ছিল না, তাই আমরা লোকের সাথে বার্গেনিং করে বা ডিল করছি যে আমরা অল্প সময় এটা চড়বো আর কয়েকটা ছবি উঠাবো, তাই 100 টাকাতেই আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছে। অবশ্যই আপনারা আপনাদের সময় মতো বা সুযোগ মতো বার্গেনিং করে প্যাকেজটা সেট আপ করে নেবেন। আবারও সমুদ্রের গর্জন, নীল আকাশ, পাহাড়, মেরিন ড্রাইভ দিয়ে চলতে শুরু করলো আমাদের অটোরিকশা হিমছড়ির উদ্দেশ্যে। হিমছড়ি পৌঁছে দেখলাম ঝর্ণাতে তেমন পানি নেই, কারণ অনেকদিন ধরে বৃষ্টি হচ্ছিল না, আর বৃষ্টি না হলে ঝর্ণার পানি একেবারেই কমে যায়। হিমছড়ি ঝর্ণার এখানে একটা বড় পাহাড় আছে, চাইলে আপনারা পাহাড়েও উঠতে পারেন। তো দুপুর হয়ে যাওয়াতে আমরা পাহাড়ে উঠি নাই। আবারও চলে আসলাম ডলফিন মোড়ে লাঞ্চ করার জন্য। লাঞ্চ করার জন্য এখানে খুবই জনপ্রিয় একটা রেস্টুরেন্ট, শালিক রেস্টুরেন্ট, এইখানে আমরা এসেছিলাম খাওয়ার জন্য। তো এসে দেখি একেবারে ফুল বুকড হয়ে গেছে, এখানে আমাদের আর খাওয়া হয় নাই। এখানে বেশিক্ষণ অপেক্ষা করতে পারছিলাম না, এর পেছনের কারণ ছিল আমরা অলরেডি একটা অটোরিকশা ভাড়া করেছিলাম বৌদ্ধবিহার যাব বলে। খুব দ্রুত লাঞ্চ শেষ করতে হইতো, তাই অন্য একটা রেস্টুরেন্টে যেয়ে আমরা মোরগ পোলাও অর্ডার করলাম। তবে মোরগ পোলাওয়ের টেস্ট খুবই বাজে ছিল। ঢাকায় আমরা যেমন মোরগ পোলাওটা খাই, এটার টেস্ট এরকম ছিল না, খুবই লো গ্রেডের একটা মোরগ পোলাও ছিল। লাঞ্চ শেষ করে বিচে চলে গিয়েছিলাম, সেখানে কিছুটা সময় কাটিয়ে আবারও অটোতে করে চলে গেলাম বৌদ্ধবিহারে।
কক্সবাজার কয়েকবার যাওয়া হলেও এই বৌদ্ধ মন্দিরে বা বৌদ্ধ বিহারটা পরিদর্শন করা হয় নাই, তাই আজকে আমরা সবাই মিলে এখানে চলে আসলাম। অটো ভাড়া নিয়েছিল 700 টাকা, আর এই বৌদ্ধ মন্দিরে প্রবেশ করার জন্য 20 টাকা করে প্রতিজনের টিকিট লাগছে। জানা যায় এই গৌতম বুদ্ধের 100 ফিটের মূর্তিটা ব্যক্তিগত অর্থায়নে তৈরি করা হয়েছে। এটা 2006 সালে নির্মাণ কাজ শুরু হয়ে 2009 সালে নির্মাণ কাজ শেষ হয়। এখনও এই মন্দিরটির বিভিন্ন ধরনের সৌন্দর্য বর্ধনের কাজ চলছে। আমরা এখানে পৌঁছাতে প্রায় পড়ন্ত বিকেল, তাই বেশ অনেক মানুষই এখানে ঘুরতে এসেছে। এই মন্দিরটা পরিদর্শন শেষে আমরা চলে যাই আরেকটা মন্দির দেখার জন্য। জানা যায় এই রামুতে প্রায় 35টা গৌতম বুদ্ধের এরকম ছোট ছোট বা বড় আকারের মন্দির রয়েছে। সবগুলো দেখা সম্ভব না, আমরা অভিজ্ঞতা অর্জনের জন্য 2-1টা পরিদর্শন করেছি মাত্র। রামুর আশেপাশে বেশ কিছুটা জায়গা আমরা পরিদর্শন করেছি। দেখেন এখন প্রায় গোধূলি লগ্ন বলা চলে, খুবই সুন্দর একটা ওয়েদার, আকাশের রংটা চেঞ্জ হয়ে গেছে। অনেকটা সময় আমরা সমুদ্রের পাড়ে কাটিয়ে রাতে লাঞ্চ করতে যাই আমাদের খুব পছন্দের একটা রেস্টুরেন্ট, কোস্টাল গার্ডেন বা কোস্টাল পিচ। এটা সুগন্ধা বিচের অপোজিটে অবস্থিত। খাবারের কোয়ালিটি বেশ ভালো, দাম এবং মান বেস্ট। তো আমরা এখানে লাঞ্চ শেষ করে রাতে বিচে কিছুটা সময় কাটিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো সকালবেলা আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। আমরা এই বাসটা করে ঢাকায় যাব। হ্যাঁ, এটা হচ্ছে দোয়েল এক্সপ্রেস, হ্যাঁ স্লিপার কোচ। আমরা সকাল 10টায় রওনা দিচ্ছি কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে। আমরা ঢুকতে পারি। কি অবস্থা? বেড বিছানা কেমন? পার্সোনাল সাজেশন থাকবে দিনের বেলায় স্লিপার কোচে না ওঠার জন্য। এটা খুবই বিরক্তিকর, আর এতটা সময় লাগে, শরীর হাত পা ব্যথা হয়ে যায়। ঢাকায় পৌঁছাতে প্রায় রাত 8টা বেজে গেছিল, অনেক সময় লাগছে, আর জার্নিটা খুবই বাজে ছিল। সবাই প্রায় বমি করছে বা শরীর খারাপ হয়েছিল। আমরা হালকা নাস্তা বাহির থেকে করে আসছিলাম, রাতে তেমন খাওয়া দাওয়া হয় নাই। পরের দিন সকালবেলা আঙ্কেল আন্টিরা চলে গিয়েছিল ঢাকার উদ্দেশ্যে, তারা পুরো ঢাকা শহরটাকে ঘুরে দেখবে। তাই ওই দিন আবার আমরা যাই নাই, তাই তেমন কোনো ভিডিওস ধারণ করা হয় নাই। আঙ্কেলটা তাদের মতো করে কিছুটা সময় কাটাচ্ছে বইমেলায়, সংসদ ভবন, জাতীয় মসজিদ, তাছাড়া ঢাকার মেট্রোতে চড়ে আঙ্কেলরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছিল। এরকম বেশ কিছু জায়গায় ঘুরে সন্ধ্যার সময় বাসায় পৌঁছাচ্ছে। আর পরের দিনই আঙ্কেলরা চলে যাবে, টিকিটটা কেটে নিয়ে এসেছিল। একসাথে অনেক দিন জার্নি করার পর এত বেশি খাবার খাওয়া যায় না, তাই আঙ্কেলদের জন্য একটি চাইনিজ প্লেটারের আয়োজন করছিলাম। মানে খুবই সামান্য 2-3টা পদের চাইনিজ আইটেম রান্না করছিলাম। চাইনিজ খেতে কেমন? ভালো লাগছে। ভালো লাগছে? হ্যাঁ, কতটা ভালো লাগছে সেটা তো মুখে বহিঃপ্রকাশ করা অসম্ভব। তবে জিনিসটা বাংলাদেশে প্রথম খাচ্ছি আমি। এর আগে আমাদের ইন্ডিয়ায় খেয়েছি কলকাতায়, তবে এটা বাংলাদেশে নরম হয়েছে। চিকেন তন্দুরি, এটা চিকেন ফ্রাই, আর এটা হচ্ছে এটা চিলি চিকেন মনে হচ্ছে। না, এটা হচ্ছে বিফ, আর মঙ্গোলিয়ান বিফ এটা। ও আচ্ছা, বিফের চিলি এটা। হ্যাঁ, আর এটা হচ্ছে ফ্রাইড রাইস। তবে ফ্রাইড রাইসের সঙ্গে এই জিনিসটা যে কটা আইটেম আছে খাবার, তার সঙ্গে যে কোল্ড ড্রিঙ্কসটা আছে এটা মানানসইটা আলাদা। শাহিন কেমন লাগছে বলো? লাঞ্চটা শেষ করে চলে গিয়েছিলাম দান গবেষণা ইনস্টিটিউটে। এখানে অনেক ফুল ফুটেছে, যা দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দর। সেখানে প্রায় সন্ধ্যা পর্যন্ত আমরা সময় কাটিয়ে বাসায় চলে আসলাম। আঙ্কেলদের বাসের টিকিট কাটা ছিল রাতের 9টার সময়, তাই রাতের ডিনারটা আমি আগেই রান্না করে রেখেছিলাম।
সামান্য আয়োজনই ছিল ইলিশ মাছ ভাজা, সবজি ভাজি, গরুর মাংস, মুরগির মাংস। এই ফ্যামিলিটা এমন ভাবে আমাদের নিজের আপন করে নিয়েছে যেটা আমি নিজেও মানে ঠিক মানে বিশ্বাস মানে এ হচ্ছে না যে এতটা আশা নিয়ে হয়তো আমি দেশ থেকে না আসিনি যে আমাকে এতটা আপন করে নেবে। এবারে কয়েকদিন থাকলাম, বা বাড়িতে যেমন অতিথি আপ্যায়ন করতে হয় সেভাবে করলো, খাওয়া দাওয়া সবকিছু যেমন যা সম্মানীয় ভাবে আপ্যায়ন করতে হয় করেছে, খুবই ভালো লাগছে। আবার আসবেন তো বাংলাদেশ? নিশ্চয়ই আসবো, সেরকম যদি সুযোগ হয়, এ হয়, সময় হয়, আশা করি আল্লাহর রহমতে আসবো। অনেকের ধারণা বাংলাদেশে দেখার মতো কিছু নেই, বা বাংলাদেশে কেন আসবে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? না, দেখার মতো আছে, নেই বললে এটা তো বলাটা ভুল হবে, যেহেতু আমি তো এর আগেও একবার এসেছিলাম, সেটা বহু বছর আগে, ঠিকই কথা। এখন বর্তমান বাংলাদেশ অনেকটা উন্নত হয়েছে, যথেষ্ট উন্নত হয়েছে, রাস্তাঘাট বা ফ্লাইওভার, আরো বেড়াবার জায়গা আছে, এবং আরো কিছু পুরোনো ঐতিহাসিক জিনিস আছে। আমি ইদানিং 21শে বুক ফায়ার হচ্ছিল, বইমেলা হচ্ছিল ঢাকা, সেটাও দেখলাম, ঘুরলাম, মেয়ের জন্য একটা বই কিনলাম, মেয়ে কিনলো, এবং ঢাকা মেট্রো চড়লাম, বেশ মজা সব মিলিয়ে না? বাইতুল মোকাররম, জাতীয় মসজিদ। হ্যাঁ, তো আমাদেরও খুব ভালো লাগছে। তুমিও কিছু অ্যাড করো, আঙ্কেলরা আসছে, তোমার কি অবস্থা? খুব ভালো লাগলো, ভালো সময় কাটলো, তো আর কয়েকদিন থাকলে মানে আরো ভালো হতো। মানে কেমনে কেমনে হয়েছে না, কই আমরা পরিচয় হলাম, কোথায় আমরা কলকাতা গেলাম, সত্যি যে কিভাবে মানে আজ 12টা দিন, 1 তারিখ থেকে এসেছি, আমার আজ 12টা দিন, হয়তো মাঝে 4 দিন হয়তো আমরা এই দেশের মধ্যে এক সাইডে হয়তো আর বেড়াতে গিয়েছিলাম, তো বাইরে গেল আমরা ঠিক যেন বুঝতে পারছি না। যা খুবই ভালো লাগলো, এবং আমিও আবার নিমন্ত্রণ করে গেলাম আমাদের বাড়িতে আসার জন্য, যেহেতু একবার গিয়েছিল, তো সেটা ঠিক থাকাই না বললেই চলে। মাত্র 1 রাত ছিল, ওখান থেকে আবার অন্য জায়গায় সুযোগ হয়নি, ওটা ব্যাপার না। তবে আপনারা আসছে, আমাদের খুব ভালো লাগছে, আশা করি আবার আসবেন আন্টি বা আরো ফ্যামিলির যারা আছে তাদেরকে নিয়ে। ভিসা যেহেতু 6 মাস, যেহেতু চেষ্টা করব, শেষের দিকে আবার আশা তো ইচ্ছা আছে, ফ্যামিলি, বিজনেস, ব্যবসা আরো কিছু দেখে সময় বুঝে সবকিছু গুছায় আসতে হয়তো এটা সময়ের ব্যাপার লাগে, সময়ের ব্যাপার। হয়তো এতদিন না সময় গেলেও 2-4 দিনের মধ্যে এসে ঘুরে যাব, এবং আমার মেয়ে জামাইরা এরাও যাবে, ওখানে ঘুরে আসবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এখানে এসে আমাদের আত্মীয় বাড়িতে সব গেলাম, ভালো লাগলো, সেখানে অতিথি আপ্যায়ন করলো, ভালোই লেগেছে। ঠিক আছে, আশা করি আবার আসবেন আপনারা, দাওয়াত রইল ইনশাআল্লাহ। হ্যাঁ, আঙ্কেলরা চলে যাচ্ছে। চলে যাচ্ছি তো কেমন মনে হচ্ছে? অবশ্যই খারাপ লাগছে আমার, কারণ আমার বাসা খালি হয়ে যাবে, আমার বাসা খালি হয়ে যাচ্ছে, একা যাইতে পারলি বাঁচো নাকি? না, এমন কোনো কথা নাই। কেমন লাগছে বলো বাংলাদেশে এসে? ভালো লেগেছে, অনেক ভালো লেগেছে, ঘুরেছিও, কিন্তু আমি কালো হয়ে গিয়েছি। ওটা একটু হবাই, যেহেতু সেন্ট মার্টিন গুলো একটু কালো হয়, সমস্যা নাই, বাসায় যাবে ঠিক হয়ে যাবে। আবার আসবে তো ওকে। ওরা চলে যাচ্ছে, আসলে বাসাটা ফাঁকা হয়ে যাবে। অশ্রুসিক্ত নয়নে বিদায় দিচ্ছি। এই বিদায় শেষ বিদায় নয়, আশা করছি খুব শীঘ্রই আমরা একত্রিত হব আর ভ্রাতৃত্বের নতুন ব্লগ নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।